নমস্কার। বাক্সা ব্রাত্য নাট্যজন আয়োজিত অন্তরঙ্গ নাট্যমেলা তৃতীয় পর্বে ওয়েবিনার সিরিজে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী প্রবীর গুহ মহাশয়, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের প্রাণ পুরুষ। আমরা বাক্সা ব্রাত্য নাট্যজনের তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে এই ওয়েবিনার পর্বে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনা নিয়ে আমরা যেতে চাইব, যেটা হচ্ছে অল্টারনেটিভ থিয়েটার। তা এই বিষয়ে কথা বলার জন্য তো আমাদের কাছে প্রবীর বাবু ছাড়া এই মুহূর্তে আর বড় কোনো নাম মনে পড়ছে না। আমরা তার দ্বারস্থ হয়েছি। আপনার কাছে প্রথম জানতে যাবো অল্টারনেটিভ থিয়েটার এই শব্দ বন্ধটা নিয়ে আমরা কি জানতে পারবো, কি বুঝতে চাইবো? হ্যাঁ, অনেকে আমাদের মনে করেন আমরা অল্টারনেটিভ থিয়েটার করি, যেহেতু আমাদের নামের আগে একটা অল্টারনেটিভ কথাটা আছে, অল্টারনেটিভ লিভিং থিয়েটার। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি না আমরা অল্টারনেটিভ থিয়েটার করি, আমরা মেইন স্ট্রিম থিয়েটার করি। আমরা মেইন স্ট্রিম, আর মানে এটা ভারতীয় সংস্কৃতি অনুযায়ী, বাংলার সংস্কৃতি অনুযায়ী আমরা যে থিয়েটার করি এটা বাংলার শেকড়ের থিয়েটার। সেই থিয়েটারটা আমরা আধুনিকভাবে করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ফলে আমরাই তো মেইন স্ট্রিম থিয়েটার। 225 বছর আগে ব্রিটিশরা যে থিয়েটারটা আমাদের দিয়ে গেল, ওটাই হচ্ছে অল্টারনেটিভ থিয়েটার। ওটা কেন হবে? ওটা মেইন স্ট্রিম হবে? মেইন স্ট্রিম তো নয়, আমাদের ভারতীয় সংস্কৃতিতেও নয়, বাংলাতেও নয়। ফলে কথা উঠতে পারে যে তাহলে আমাদের নামের আগে অল্টারনেটিভ রইল কেন, ওটা রাখলাম কেন, কেটেই দিতে পারতাম। কিন্তু অল্টারনেটিভ কথাটা হচ্ছে আমাদের কাছে একটা দর্শন। অল্টারনেটিভ লিভিং থিয়েটার মানে হচ্ছে যে ওটা একটা দলের নাম নয়, ওটা একটা দর্শনের নাম। দর্শনের নাম বলে ওই কথাটা রাখা হয়েছে। কিসে অল্টারনেটিভ? না, সমস্ত কিছু যা কিছু চলছে বাজারে, সেটা মানে সেই ব্রিটিশ থিয়েটার হোক, অন্য থিয়েটার হোক, যে থিয়েটার হোক, যেভাবে ভাবনা ভাবছি, যেভাবে চিন্তা করছি, যেভাবে আমরা দিনযাপন করছি, আমরা সব কিছুরই অল্টারনেটিভ। প্রতিটা ব্যাপারেই আমরা একটা অন্য কিছু ভাবতে চাইছি। এই অল্টারনেটিভ ভাবনার মূল চিন্তাটা হচ্ছে যে যা কিছু চলিত আছে তাকে একটা চ্যালেঞ্জ করা, কোথাও তাকে চ্যালেঞ্জ করে নতুন একটা রাস্তার খোঁজ করা, সেটা হচ্ছে বড় প্রশ্ন আমাদের কাছে। আমাদের বেশিরভাগ মানুষজন বা থিয়েটারের দল, মানুষজন দ্বারাই তো থিয়েটার প্রভাবিত। সবাই যেটা আমরা করি সেটা হচ্ছে কোন একটা সেফ জোনে আটকে যেতে চাই। একটা সেফ জোন পেয়ে গেলে আর সেখান থেকে বেরোতে চাই না, বেরোতে পারি না। অনেক দল দেখবেন, আমি কারো নাম বলছি না, অনেক দল দেখবেন কোনো একটা নাটক প্রথম জীবনে ভীষণ সাকসেসফুল হয়েছে, প্রচুর চলেছে, তারপরে তারা যে কটা নাটক করলো ওই সেইটার অনুসারী নাটক করলো, ওই সেফ জোনই থাকতে চেষ্টা করে। সেখানে যারা আমাদের নাটক দেখেন বা দেখেছেন, দেখছেন, তারা দেখবেন আমরা প্রতিটা নাটকে কোনোটার সঙ্গে কোনোটা মিল রাখি না। সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা, আলাদা একটা পরিবেশনা, আলাদা ধরনের টেক্সট, সবটাই আলাদা ট্রিটমেন্ট করার চেষ্টা করি আমরা। সবসময় যে সাকসেসফুল হই তা না, কিন্তু চেষ্টাটা আমাদের থাকেই, এই চেষ্টায় কোনো গলদ নেই। আর আমাদের আর একটা মূল মন্ত্র হচ্ছে যে রিজেক্ট, রিজেক্ট এভরিথিং। যতটা পারো তুমি রিজেক্ট করে যাও। তাহলে আমার যে পুরনো চিন্তাধারা, আমি তাকেও রিজেক্ট করবো। কারণ আমার তো একটা কাজ করার পরে আর সেই কাজটা দেখতেও ইচ্ছে করে না। আমার এমন একটা অবস্থা হয়, আমাদের প্রচুর নাটক আছে যেগুলো এখন এই বাজারে খুব রেলিভেন্ট, করা দরকার, উচিত করা। বিশেষ করে একটি নাটক আমরা সবাই বলে আমাদের দলে, যে তৃতীয় যুদ্ধ বলে একটি আমাদের একটা আন্তর্জাতিক নাটক আছে, যেটা বলতে পারা যায় আন্তর্জাতিকভাবে আমাকে বড় স্বীকৃতি দিয়েছে। সেই নাটকটা হচ্ছে বিদেশি সাংস্কৃতিক যে আগ্রাসন ভারতীয় সংস্কৃতির ওপরে, সেটা নিয়ে নাটকটা ছিল আর কি। তো সেইটা নিয়ে আমাকে অনেক বন্ধুরা বলে যে ওইটা আবার করুন। ওটা যেমনি এস্থেটিক্যালি সুন্দর ছিল, তেমনি বক্তব্যটাও খুব পলিটিক্যাল স্ট্রং জায়গা ছিল, দেখতেও ভালো লাগতো। তা আমি বলি তোমরা করো না, আমাকে করতে বলছি কেন? আবার ও তো আমি করেই ফেলেছি একবার, একবার তো করেছি, আমি আবার তো করতে যাবো কেন? আমি সময় নষ্ট করবো কেন? আমি তো অন্য ভাবনা ভাবি। আবার আমার তো এখানে কম্পিটিশনে প্রাইজ নেওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, আমার কাজ শেষ হয়ে গেছে ওটাতে, আমি আমার ইনপুট দিয়ে ফেলেছি, আর দেবো না। এখনো যেটা হয়, ধরো যে চালু নাটকগুলো আমাদের আছে, সেই নাটকগুলো তো আমি প্রায় প্রতি সময় কিছু না কিছু বদল করি, যেগুলো আমার তত্ত্বাবধানে আর কি। কারণ আমরা এখন দলে দুটো পরিচালক, আমিও আছি, শুভদীপও আছে, বাবানও আছে আর কি। তো ওই আমি ততক্ষণই নাটক পরিবর্তন করি, নাটক চলে যতদিন পরিবর্তন করতে পারি। যখন মনে হয় আর এর বদলানোর কিছু নেই, তখন ওই নাটকটা আমি ছেড়ে দিই, আর করি না, যেটা আমার কিছু করার নেই আর। তো ফলে এই নিত্য
নিত্য নতুন যদি চিন্তা ভাবনা না করা যায় তাহলে কখনো নতুন সৃষ্টি হয় না। আনলেস ইউ চ্যালেঞ্জ ইউর সেলফ ইউ ক্যানট ক্রিয়েট এনিথিং। এই জায়গাটা আমাদের কাছে খুব বড়। ফলে অল্টারনেটিভ এই যে দর্শনটা, এই দর্শনটাই আমাদের কাছে অল্টারনেটিভ বলে মনে হয়। এই দর্শনটা কারো কাছে নেই। সবাই ওই সেফ দর্শনে বিশ্বাস করেন, কমফর্ট জোনে থাকার চেষ্টা করেন, সেটাই তাদের দর্শন। আর আমাদের দর্শন হচ্ছে যদি কমফর্ট জোন থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রাইসিস, প্লিজ ক্রিয়েট লিটল বিট ক্রাইসিস ইন ইউর লাইফ, আদারওয়াইজ ইউ ক্যানট বি সাকসেসফুল। আমাদের তত্ত্ব আর কি। আপনি এই যে রিজেকশনের কথা বললেন, আমাদের সব বেশিরভাগ সময় কোথাও না কোথাও গিয়ে সেই রবীন্দ্রনাথের দ্বারস্থ হয়েছে এই রিজেকশন নিয়ে। ওনার যে কথা, সামনে যখন যাবি ওরে থাক না পিছন পিছে পড়ে, মিছে তারে বইতে গেলি একলা পড়ে রইলি কুলে। একদম এই যে এই সেই দর্শনটার সাথে কোথাও আপনার একটা মিল খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ তো কোথায় আমাদের রক্তে, আমাদের ধমনীতে, আমাদের চিন্তায়, শিরায় উপশিরায় কোথায় মিশে গেছে। কখন যে আমি তো কোট করে বলি না, কিন্তু যা বলি ও কোথায় রবীন্দ্রনাথ দ্বারা তাড়িত চারিত সেইগুলোই বলি, রিপিট করি মাত্র। আমি নতুন কিছু সৃষ্টি করতে পারি না, না নাটকে না বক্তব্যে। বক্তব্য যা বলি, ধ্যান ধারণায় যা বলি, সেটা ওই রবীন্দ্রনাথ কোথায়। আর থিয়েটারে যা কিছু করি আমার ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে বাংলার সংস্কৃতি, বাংলার লোক সংস্কৃতি, তাতে আমার মাথা ভরে রয়েছে এখনো পর্যন্ত। আমি যা কিছু উদ্গার করি ওই তার থেকে উদ্গার করি, সেটাকে আমি চেষ্টা করি আজকের সময় মতো এই 2021 সালে দাঁড়িয়ে সেটাকে প্রেজেন্ট করার, আর কিচ্ছু না। আমি তোমাদের ওখানে কালার্স অফ লাভ করবো, তুমি দেখবে আমি যা করেছি সমস্ত আমার বাংলা সংস্কৃতি থেকে নিয়ে করেছি, কিন্তু তার একটা মডার্ন ভার্সন, 2020 ভার্সন এটা, বা 2021 ভার্সন। আমি কখনো পুরোনো ভার্সন, ওই পুরোনো জিনিসটা করব না। আজকে সমাজের জন্য আমাকে আজকের মতো করে ভাবতে হবে। আমাদের ধরো আমাদের নাটকের গোটা ব্যাপারটা যেটা হয়, আমাদের এখন যে নাটক তা খুব ডায়ালগ প্রধান। ডায়ালগ প্রধান কেউ না কেউ লেখেন, যারাই লেখেন নাট্যকাররা, তারা চেষ্টা করেন আমার কথা অনেক বেশি বলা হোক, আমি যা যা লিখবো সব বলা হোক। ফলে তারা মোটা মোটা পুঁথি লেখেন প্রায় একেবারে। নাটক যে লেখেন তার কত মোটা করতে পারা যায় প্রায় তারই একটা জায়গায় চলে যান। এখন যেহেতু সময়ের তাগিদে বলা হয়েছে এত বড় নাটক এখন আর চলবে না, ছোট করে নাটক করতে হবে, তাই এখন ছোট ছোট নাটক লেখেন, কিন্তু নাটক ওইভাবেই লেখা হয় আর কি। এখন সেই নাটকগুলো করতে যে আমাদের ওই ডায়ালগ ফর্মটাই থাকে, সেটাতেই করতে হয়। আর এই নাটকগুলোতে আমি, আমার মনে হয় যেটা সুজিতকে দিই, আমি সিঞ্চনকে দিই, প্রবিগ্রহ করুক বা আর কেউ করুক, যদি বলি হুবহু নাটকটা করো, আমরা সবাই হয়তো আলাদা আলাদা ডিরেকশন দেবো, কিন্তু ওই মুদ্রা ব্যাপারটা একই হবে। কারণ নাটকের মধ্যে একটা ডিরেকশন আছে, সে তোমাকে সবসময় কনস্ট্যান্টলি ডিরেক্ট করে তোমায় কি করতে হবে। হেমাঙ্গিনী বাঁদিকের উইংস দিয়ে যাইতে যাইতে হঠাৎ থমকিয়ে দাঁড়াইল, তারপর ঘুরিয়া একটু মৃদু হাসিল, 2 পা আগাইয়া আঙুল তুলিয়া কহিল, তোমাকে বলেছিলাম না। সবই তো বলে দিয়েছে, আমি আর কি করবো সেখানে। সবকিছু ডিরেক্টেড, তার গল্প, তার রসবোধ, তার সব জায়গায় সব ভাবনার পরিসরটা নেই সেখানে, একেবারে নেই। হ্যাঁ, তবু তার মধ্যেও যারা তার সাবটেক্সটটা খুঁজে বের করেন, সে লোক খুব কম আছে, তবু তারা একটা সাবটেক্সট খুঁজে বের করেন, লিনিয়ার ফর্মটা ধরেন না, এবং সেই গভীরে যে তার যে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে যে অর্থ বেরিয়ে আসে সেইটাকে কোথাও প্রজেক্ট করেন। সেই নাটকগুলো দেখতে ভালো লাগে। তিস্তা পারের বৃত্তান্ত তো একটা গল্পেরই, একটা উপন্যাসেরই রূপান্তর, কিন্তু তিস্তা পার দেখতে গেলে আমার ভীষণ ভালো লেগেছিল আমার। যদিও আমি ওই প্রসিডেন্ট থিয়েটারে বিশ্বাসও করি না, আমার অভক্তি নেই কোনো, আমি ডিসরিগার্ড করি না, কিন্তু আমি থিয়েটার করি না, সিম্পলি আমার ওটা থিয়েটার না। কিন্তু ওই থিয়েটার আমাকে দেখতে বাধ্য করে যখন লালের মতো ডিরেক্টর হয়, আমাকে দেখতে বাধ্য করে। দেখো আমার অর্ণর মহাভারত 2 আমাকে দেখতে ইচ্ছা করে, বাহ বেশ তো কাজ করেছিস। আমার ওই ছেলেটার গৌতম সরকারের যে কাজটা, আর্ট, আমার খুব ভালো লাগে। মানে আমি যে ওই থিয়েটারে এগুলো আমার ভালো লাগে, কাজ দেখে ভালো লাগে, কারণ আমি চিন্তা ভাবনার রসদ পাই, যে অন্য কিছু ভেবেছে, অন্য ধরনের কিছু ভেবেছে, এই জায়গাগুলো ওদের কাছে খুঁজে পাই। আপনি এর কথা বলছিলেন বিকল্প, তাহলে আপনার কাছে বিকল্প, অল্টারনেটিভ যদি বলি, বিকল্প কোনটা, বিষয় না আঙ্গিক? সবটা বিষয় আর আঙ্গিককে কখনো আলাদা করা যায় না। একটা হচ্ছে, ধরো আমি ধরে নিলাম যে আমি একটা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছি, আমি একটা শত্রু দেশের পরে ছুঁড়তে চাই, মারতে চাই এটাকে, তাহলে আমার জিত হবে। তাহলে আমাকে হাতে করে ছুঁড়ে মারবো, তাতে হয় না, তাতে একটা ভেহিকেল লাগে, তো আমি কি দিয়ে ছুঁড়বো?
ওই কি দিয়ে এটা হচ্ছে ফর্ম, কিভাবে চলবো, কিভাবে যাবে। বক্তব্য দেখো আমরা যে যা বলছি, বক্তব্য মূল কথায় এক কথা বলছি, একই কথা বলছি, রিপিট 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 খালি হচ্ছে। কিন্তু সেটা কিভাবে বলবো, তার প্রেজেন্টেশনটা কি হবে। লোকে তো থিয়েটারটা ওই জন্য দেখতে আসে, তার তো একটা উপন্যাস বা গল্প পড়লো, তার পড়া হয়ে গেল, বা একটা নাটকটা পড়লো, পড়া হয়ে গেল, তা দেখতে আসে কেন? দেখতে আসে যে তুমি তার মধ্যে কি ধরনের নতুন প্রেজেন্টেশন তৈরি করলে, ইমেজেস কি তৈরি করলে, কি কি ইমেজেস বেরোলো ওখান থেকে। যদি আমাদের পুরোনো দিনটাকে দেখো, সেখানে কথা ছিল না, আমাদের নাটকের কথা খুব কম ছিল। রিচুয়ালসের সময় তো কথা নেই, খালি চ্যান্টিং, কিছু কিছু সুর, গান ইত্যাদি। সেইখান থেকে ছিল শরীর, শরীর দিয়ে তারা নানান ইমেজেস বের করতো, ছবি আঁকতো আলপনার মতো করে, সেখান থেকে ইমেজেস বের করতো, তার থেকে একটা অর্থ ছিল, সেই অর্থের মানেগুলো বের করতো। তার পরবর্তীতে যখন ভাষা আসতে আরম্ভ করলো, তখনও ভাষা কিন্তু লেস, কম ভাষা, শরীর বেশি, এইভাবে কাজ হতে আরম্ভ করলো। এবং ভাষাটাও আসলো খুব সুরেলা, মানে এই কেমন আছো, ভালো আছি, এরকম ধরনের কথা না, সুরেলা কথা। এবং সুরেলা একটু ইনডিরেক্ট কথা, মূলত আখ্যানমূলক কথা আসতে আরম্ভ করলো, ন্যারেটিভ ফর্মস আসতে আরম্ভ করলো। কীর্তন আসলো, কীর্তন থেকে পাঁচালি আসলো, পাঁচালির থেকে আমাদের প্রায় যাত্রার উদ্ভব হতে আরম্ভ করলো, যেখানে কথা বলতে আরম্ভ করলো, কত কথা আসতে আরম্ভ করলো, সেখানে সুর, নাচ, গান সব আছে এবং ন্যারেটিভস। তখন শ্যাম কহিলেন, আমি যাইতেছি যমুনার ধারে। আমরা যমুনা দেখতে আরম্ভ করলাম, আমরা কদম গাছ দেখতে আরম্ভ করলাম, সব দেখতে আরম্ভ করলাম। তারা কেউ বলেনি এই চল যাই, ওখানে আছে শ্যাম দাঁড়িয়ে আছে, চল যাবি, এরকম ভাবে কোনো ফর্ম নেই। কিন্তু তো এইটা আমাদের অরিজিনাল ফর্ম, এই 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 যে ধরনটা, সেই ধরনটাতে আমার কোথাও খুব বিশ্বাস, এই আর্টিকুলেশনটাতে। কিন্তু আমাদের যে এখন যে ফর্মে আমরা কাজ করি বা করতে করতে আমাদের প্রায় রক্তে মিশে গেছে বলতে পারা যায়, এ তো অস্বীকার করা যাবে না। প্রসিনেমের যে ফর্ম, সেটা আমাদের রক্তে মিশে গেছে। এখন আমাদের ভাবা দরকার, আমি প্রসিনেম ফর্মটাকে সম্পূর্ণ নেগেট করতে পারছি না, যেটা এখন ওই যে বললাম এর মধ্যে সৃষ্টি হচ্ছে অনেক কিছু। দেখতে হবে সেই স্পেসটাকে আমি কতটা এক্সপ্লোর করতে পারি। আমি যদি ধরে নিই ওটা আমার একটা স্পেস, মানে এই কথা বলার যখন আমি বলেছি, তখন আমাকে অনেকে বলেছে আপনি তো করলেনই না কাজ, আপনি বলবেন কি করে। তা আমি করলাম 2-3টে কাজ, আমি বিষাদ গাল করলাম, আমি তিতাস করলাম, তিতাস একটি নদীর নাম করলাম, করে বললাম দেখো আমি এটাকে স্পেস বলে নিয়েছি, আমি এটাকে প্রসেনিয়াম মঞ্চ বলে ধরছি না, এটা আমাকে একটা স্পেস। আর এই স্পেসটা যদি কাজ করতে আমি কিভাবে ভাঙবো, কিভাবে তার ভাষা আমি কিভাবে আনবো। এই নাটকের যে তোমাদের যে কথা, যে আলো আনো, এ আনো, তা আনো, সেট আনো, নানান কিছু আনো, এসব ছাড়াও খুব সাধারণভাবে লোক সংস্কৃতি ফর্মে করা যায় কি, আমি করার চেষ্টা করেছি, কত পেরেছি জানি, কিন্তু করার চেষ্টা করেছি। এবং সেখান থেকে আমার মনে হয়েছে ঠিক আছে, এটা একটা মজা আছে, প্রসিনিয়াম ফর্মে অল্প স্বল্প করা যায় না তা না, এটাকে ফেলে দেওয়ার ব্যাপার না, কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। অনেক আছেন না, কেউ কবিতা লেখেন, কেউ ছোট গল্প লেখেন, কেউ উপন্যাস লেখেন। তা আমি ধরো আমি কবিতা লিখি, আমার কবিতার মধ্যেই মজা বেশি আর কি, আমি তার মধ্যে রস পাই, কারণ কবিতাই একটা এমন ফর্ম যেটা সব থেকে কম কথায় অনেক বেশি কথা বলে এবং চ্যালেঞ্জ থাকে। সেখানে তুমি আনসেফ, তোমাকে দেওয়া হলো জল পড়ে পাতা নড়ে, তুমি একটু করে দেখাও, তো তুমি এক্ষুনি করে দেখাবে। আর তোমায় বলা হলো যে তোমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হলো লাল, করে দেখাও দেখি। তোমার মাথা ভাঙতে হবে, ভেঙে বের করতে হবে আমি কি করে দেখাবো ওটাকে। এই যে চ্যালেঞ্জ, আমি নাটকটা করি এই একটা কারণে, আমি চ্যালেঞ্জ হই বলে। আমি যখন চ্যালেঞ্জ হই না কোনো ব্যাপারে, টেক্সটে বলো, ইমেজেসে বলো, তার স্পেসে বলো, সব জায়গায় আমি যদি চ্যালেঞ্জ না হই, আমি কাজ আমার বেরোয় না, ভেতর থেকে কোনো কাজ বেরোয় না। আমি চ্যালেঞ্জ হতে চাই, সেই চ্যালেঞ্জটা আমাকে দেয় এই ধরনের সাবজেক্ট ম্যাটারগুলো। সেই চ্যালেঞ্জ কি কিভাবে আসে আপনার কাছে, মানে এই যে আমরা অল্টারনেটিভ থিয়েটারের ক্ষেত্রে যদি বলি, চ্যালেঞ্জ কিভাবে আসে? আপনার নিজস্ব মনোগত স্তর থেকে, না পারিপার্শ্বিক রাজনৈতিক পটভূমিকা পরিবর্তন অবস্থার ক্ষেত্রে? বটেই তো, আমি একাকে, আমি তো একা একটা ঘরের মধ্যে জীব না, আমি চারপাশটা নিয়েই তো একটা মানুষ। আমি চারপাশে যে অবস্থা চলছে, যে সংকট চলছে, যে আশার কথা চলছে, যে ভালোবাসার কথাটুকু চলছে, যেটুকু নিরাশার কথা চলছে, আমি সবটাই তো আমার চারপাশে, আমি দেখতে দেখতেই তো আমার দিনযাপন চলছে। সেগুলো আমার মধ্যে তো রিয়াক্ট করছে সাংঘাতিকভাবে, সব সময় রিয়াক্ট করছে। আর আমি যে কাজ যখন করি, আমি তো একার বুদ্ধিতে কাজ করি না, আমার একার তো বুদ্ধিই নাই, আমি কাজ করবো কি করে।
আমার যে দলটি থাকে সঙ্গে যারা কাজ করে, আমি তাদেরকে কোথাও একটা ওরিয়েন্টেশন দিয়ে 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 ওই একটা লেভেলে পৌঁছাই যে ইউ আর ইন এ প্রসেস, ইউ আর নট ফর প্রোডাক্ট হেয়ার। তোমাকে একটা প্রসেস খুঁজে বের করতে হবে, সেই জায়গাটা ওরিয়েন্টেশনটা আমি দিই তাকে। এইবার তারা যখন খুঁজতে আরম্ভ করে, আমরা একটা ইমেজেস নিয়ে কাজ করি, কোনো লিখিত নাটক নিয়ে আমার কোনো নাটক নেই, আমি কোনো প্রি রিটন স্ক্রিপ্টে কাজ করি না। ফলে একটা আইডিয়া ভাবা হয় যে আমরা এই বিষয় নিয়ে কাজ করব, সেই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে ভাবতে আরম্ভ করি, নানান ধরনের পড়াশোনা করি, আলোচনা করি, নানান স্কলারকে ডেকে আসি, তাদের সঙ্গে বিতর্ক হয়, হওয়ার পর থেকে আমরা আস্তে আস্তে ছবি দেখতে আরম্ভ করি, এবার তার থেকে ইম্প্রোভাইজ করা আরম্ভ হয়। করতে 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 একটা চূড়ান্ত লেভেলে দুরন্ত খাটনির পরে যে আমরা ওই জায়গাটা অ্যাকোয়ার করি, এবং সেই লেভেলটা হচ্ছে, এই ইম্প্রোভাইজেশন লেভেলটা হচ্ছে কথা যত পারো কম বলবে, কতটা কমাতে পারো তুমি দেখবে, সেটা তুমি ফিজিক্যালি কি করে এক্সপ্রেস করতে পারো, বা তুমি ইমেজেস দিয়ে কিভাবে এক্সপ্রেস করতে পারো। কারণ ইমেজেস গুলো কি আমাদের ভেতরে কোথাও একটা জায়গায় অ্যাসোসিয়েশন আছে আমাদের ইমেজেসের সঙ্গে। যদি একটা কোথাও দেখি যে একটা ওই কঙ্কাল, করটি মুখ আর দুটো হাড় দেওয়া আছে, তাহলে সেটা জায়গাটাকে আমরা কি মনে করি, এই জায়গাটা বিপজ্জনক, ডেঞ্জার জায়গা। কিন্তু আমি যেটা মাঙ্গলিক চিহ্ন দেখি, সঙ্গে সঙ্গে ভাবে এটা খুব অস্পিসিয়াস, বাহ এটা খুব ভালো জায়গা, তাই না? একটা যদি ঘট দেখি, তারপর ডাব দেখি, বাহ খুব ভালো জায়গা, তাই তো? এই যে আমাদের অ্যাসোসিয়েশন গুলো আছে, সেই অ্যাসোসিয়েশন গুলোর মধ্যে যে প্রতীকগুলো আছে আমি সেগুলো খোঁজার চেষ্টা করি, তাকে কিভাবে ব্যাখ্যা করব, তারও আরো আধুনিক রূপ কি করে তৈরি করব। এই একটা বলতে পারো সে মানে কুকুরের ল্যাস সোজা করার মতো একটা প্রতীক দাও আমার, আমি সেটাই করে চলেছি বা করে যাব সারা জীবন। আচ্ছা, এই যে উপমাগুলো আপনি দিলেন, যে প্রতীকগুলোর কথা, আমাদের বর্তমান সময়ে এই প্রতীকগুলো সাধারণ আমাদের এখানে যদি বলি, সেই প্রতীকগুলোর কিন্তু হারিয়ে গেছে বা তাদের কাছে কমিউনিকেট করে না। তাহলে এই যে দর্শকের কাছে আমরা এখন পৌঁছতে চাইবো এই নাটকটা নিয়ে, যার কাছে একটা সময়, ধরুন আমি যদি একটা কথা বলি, যখন আমাদের একটা ছোটবেলায় যখন আমরা নাটক শুনতাম, রেডিও নাটক শুনতাম, অথবা সিনেমা হোক বা মঞ্চেও হোক, তখন সকালবেলার অনুষঙ্গ হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতো আকাশবাণীর সিগনেচার টিউন, অথবা খুব রাত্রিরে হলে একটা ট্রামের টুং করে একটা এক ঘন্টা। এবং সেই আজকের সময় দাঁড়িয়ে আকাশবাণীর সিগনেচার টিউনটা কিন্তু আর লোকের কাছে নেই। তাহলে এখন সকাল আমি বোঝাতে গেলে এই যে অনুষঙ্গগুলো পাচ্ছে, তাহলে এই যে দর্শকের একটা সময়ের সঙ্গে সঙ্গে দর্শকটা তো পাল্টে গেছে। এই দর্শকের কাছে পৌঁছানোর জন্য অল্টারনেটিভ স্পেসের যে অনুষঙ্গগুলো আমরা ব্যবহার করতে চাইবো, তারও তো পরিবর্তন হওয়া দরকার। নিশ্চয়ই। একই আমি যে কবে আমার সংস্কৃতি তৈরি হয়েছে, সেই কবের লোক সংস্কৃতি আমি সেটা হুবহু কি করে করব? তাকে তো আজকের মতো করে, আমি বারবারই বলছি, 2020 সালে দাঁড়িয়ে 2021-এ দাঁড়িয়ে আছি, আমাকে আজকের মতো করে ভাবতে হবে, তার পরিবর্তন ঘটাতে হবে। আমার একটা বছর 7-8 আগের কাজের কথা বলছি, একটা গ্রামে কাজ করছিলাম, উত্তরপ্রদেশের একটি গ্রামে। তো সেখানে প্রবলেমটা হচ্ছে মানুষের খুব বিক্ষোভ, যে যিনি পঞ্চায়েতে দাঁড়িয়েছেন সেই সিটটা বা সেবার মহিলাদের সিট হয়ে যায়। ফলে সেই পঞ্চায়েতের ভদ্রলোক তার স্ত্রীকে দাঁড় করিয়ে দেন। মানে এটা এখন তো রেগুলার ফেনোমেনন, আমাদের চক্ষু লজ্জা নেই, তখন চক্ষু লজ্জা 7-8 কি তার একটু বেশি হবে, চক্ষু লজ্জা ছিল তখন ওসব ব্যাপার নিয়ে। তার স্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু তার বকলমে তিনি সবকিছু কাজ করেন। তো একদিন ওইরকম তিনি এরকম গদিতে বসে আছেন, ছবি নাটকটা শুরু হচ্ছে, তিনি গদিতে বসে আছেন, তারপরে বলছে মুখিয়াজি কই পত্রকার আয়া হ্যায়। তো কিছু পত্রকার ঢুকলো, তারা ঢুকে ঢুকে জিজ্ঞাসা করছে যেরকম আপনি তো এবারে খুব ভালো কাজ করছেন, অমুক তমুক এসব শুনেছি, আপনি তো মহান হৃদয়ের লোক, আপনার স্ত্রীকে মানে একজন মহিলা ক্যান্ডিডেট এখানে মনোনয়ন পেয়েছে, তাই সব সবাই খুব প্রশংসা করলো। ও খুব তো খুশি একেবারে সব শুনে টুনে। তা বললো একবার আপনার সেই মহিলার সঙ্গে আমরা দেখা করতে পারি কি? বলছে এই রে মানে বলছে না দেখি না, একটু বই করো না। আচ্ছা, সবাই যখন বলছেন তখন ও উঠে দাঁড়ায়, আর ওই কাপড়টা যেটা গদিটা বসছিল, গদিটা ওই কাপড়টা তুলে ধরা হয়, তখন দেখা যায় কিনা মহিলার উপরে পড়েছিলেন, ও স্ত্রীর উপরে, আর তার মুখ বাঁধা, হাত বাঁধা এই অবস্থায় রয়েছে। এমন নাটক শেষ হয়ে যায়। তা ফলে এখনকার সাংকেতিক হচ্ছে ওর মুখটা বাঁধা আছে, হাতটা বাঁধা আছে, নতুন সাংকেতিক ব্যবহার করেছি। হ্যাঁ, মানে আমি বলছি এইভাবে ভাবনাগুলোকে, আমার পুরোনো জিনিসটাকেই আমি আজকের মতো কি করে ভাববো। কারণ আমার পুরোনো স্মৃতিতে মনে আছে একটা ওই ধর্ম পুজোর পালায় দেখেছিলাম, ধর্ম পুজোর মেলার সময় হচ্ছিল, মানে একজন শিকারী, সে শিকার করতে পারে না, বাঘ শিকার করতে এসছে, সে বন্দুক উল্টো করে ধরে বাঘ খুঁজে বেড়াচ্ছে।
কিচ্ছু না, খুব সাধারণ একটা ব্যাপার। কিন্তু তখনকার, আজ থেকে আমি বলছি 50 বছর আগের কথা, তখন এইভাবে তারা ভাবতে পারত। তারপরে সাইকেল উল্টো, মানে কি স্কিল, সাইকেল উল্টো করে চালাতো। হ্যাঁ, উল্টো করে চালিয়ে আসছে, মানে সে কি বীর, সাইকেল উল্টো করে চালিয়ে আসছে। এই যে সব জিনিসগুলো ছিল, সেগুলো তো এখন ওইভাবে পারা যাবে না, কিন্তু যতটা নতুন ভাবে আসে। আর একটা যেমন বড় কথা, আর একটা জিনিস আমাদের শিখতে হবে লোক সংস্কৃতি থেকে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। উইদাউট স্যাক্রিফাইস তুমি কিছু নতুন সৃষ্টি করতে পারো না। যেমন আমাদের সমস্তগুলো ধর্মীয় যেসব ব্যাপার আছে, প্রত্যেকটার মধ্যে স্যাক্রিফাইস আছে। আমাদের চড়ক, মুসলমানদের যেমন ওই মহরম, খ্রিস্টানদের এরকম একটা পর্ব আছে, অনশনের পর্ব আছে, সব কটার মধ্যে স্যাক্রিফাইসটা আছে, তাই তো? এই স্যাক্রিফাইস না করতে পারলে আত্মা শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না। মন শুদ্ধ না হলে একটা ভালো কাজ করাও যায় না, লোকের বিশ্বাসটা তৈরি হয় না। সেই স্যাক্রিফাইস দিয়ে আমরা একটা 20 মিনিটের নাটক করেছি। এটা গত বছর তৈরি করেছিলাম আমরা, নাকি 19-এ করেছিলাম বোধহয়। অ্যান অ্যাকশন, মাত্র 20 মিনিটের নাটক, কথাবার্তা নেই, কিচ্ছু নেই। খালি এইটা দিয়ে আমরা বোঝাই সাম্প্রদায়িক সংঘর্ষটা কোন জায়গায় যাচ্ছে, কোন স্কেলে চলে গেছে, আজকে এটা আটকানো দরকার আমাদের। সেটা আমরা এখনো করি। আর এই নাটকটা ক্ষেত্রে আমাদের এইটা এবং কালার্স অফ লাভ, এই দুটো ক্ষেত্রে আমাদের এই হচ্ছে যে আমরা এতে কোনো পয়সা নিই না কারোর কাছ থেকে, নো চার্জেস। আমাদের যাতায়াত গাড়ি ভাড়া দিলেই আমরা চলে যাবো, পৌঁছে যাবো, করে দিয়ে আসবো। খালি ওই ছেলেগুলো, দুটো ছেলে আছে আমার দলের না, তারা অন্য দল থেকে ধার নিই তাদের, কিন্তু আমার সঙ্গে চিরকালই আমার সঙ্গে করে। ও একটু দেখে নিতে হবে তো কোনো প্রোগ্রাম আছে কিনা, তাহলেই হয়ে যায় আর কি। মানে তার যে ডিরেক্টর সে দলে, সেও আমার ছাত্র, সেও আমার সঙ্গে কাজ করে, মানে অসুবিধা হয় না খুব বেশি। এরকম মানে আমি এই ধরনের কাজগুলি আমি মনে করি অল্টারনেটিভ চিন্তাধারার, অন্য অন্য যে দর্শনের একটা প্রতিষ্ঠা করার চেষ্টা, সেটাই আমার কাছে অল্টারনেটিভ। এই অল্টারনেটিভ নাটক আপনার কাছে, আপনার দর্শন থেকে যে অল্টারনেটিভ বিকল্প নাটক, এই যে দর্শক, আমরা অনেক সময় দর্শকের কথা বলি আর কি, দর্শক এই চাইছে নাটক, দর্শকের পার্সপেক্টিভ থেকে ভাবা হয়েছে, দর্শক এই নাটকগুলো পছন্দ করছে, এই ধরনের জিনিস দেখতে চায়, এই ধরনের জিনিস শুনতে চায়, মানে গান, নাটক, থিয়েটার, সিনেমার ক্ষেত্রে। কিন্তু এইটা কখনো শোনার চেষ্টা, অবকাশ হয়নি। আমরা শিল্পী হিসেবে দর্শকের কাছে চাই। আমরা তো একটা দর্শকের কাছে আমাদের একটা প্রত্যাশা আছে, আমরা তো নিয়ে যাচ্ছি তাদের কাছে আমাদের যা কাজ, শিল্পের কাজ যা আছে। আরো একটা কথা দেখো, যে দর্শক চাইছে, দর্শক মানবে না, দর্শক বুঝবে না, এটা আমি বলি, দর্শক বলে না। কিন্তু আমাকে নাটক করতে যে বহু জায়গায় একটা কথা খুব কমন শুনতে হয়েছে, ইদানিং আর শুনতে হয় না, আগে শুনতে হতো, কাজটা দারুণ করেছেন, অসম্ভব ভালো কাজ, কিন্তু এরা কিচ্ছু বুঝবে না। এরা কি বুঝবে? তখন আমি আগে চেষ্টা করতাম বোঝাতে, পরে আমি বুঝলাম যে এভাবে বোঝানো যাবে না। পরে যেটা উত্তর দিতাম বা এখনো কেউ প্রশ্ন করলে দেবো, সেটা হচ্ছে, আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? বলে হ্যাঁ, আমি তো ক্লিয়ার, বুঝতে পেরেছি। আর তাহলেই হবে, যথেষ্ট। আপনি বুঝলে আমি খুশি, আপনি আপনার দায়িত্বটা নিন, অন্যের দায়িত্ব নেবেন না। হ্যাঁ, যে দর্শকের কথা ভাবছিল, ওকে, দর্শকের ক্ষেত্রে আমরা শিল্পী হিসেবে আমরা দর্শকের কাছে এক্সপেক্ট কি করবো, মানে কি চাহিদা কি দর্শকের কাছে? আমাদের কোনো চাহিদা নেই, আমরা দর্শককে ভাবতে বাধ্য করব, ভাবতে বাধ্য করব, এটা হচ্ছে আমাদের দায়, দর্শকের দায় না। দর্শক যখন এই ব্যাপারটা হবে, তার দুই রকম রিয়াকশন হতে পারে, একটা সে রিজেক্ট করতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা ঠিক আছে, কি বলতে যে বোঝার চেষ্টা করি, এবং এই বুঝতে বুঝতে স্বাদ পেতে আরম্ভ করতে পারে। যেমন আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, বাদলদার নাটক। আমি বাদলদা, মানে ওই অর্থে সেভাবে খুব বেশি দিনের ফারাক না আমাদের। বাদলদার সঙ্গে আমি নাটক করতে আরম্ভ করলাম, তারপরেই মাস তিনেক পরে আমি আমার দল শুরু করে দিলাম। আমি না, দল শুরু করছি একটু দেরি করে, আমার আরো 3 বছর সময় লেগেছিল। তো ফলে এই 3 বছরের মধ্যে খুব একটা বেশি ফারাক সময় না। তখন বাদলবাবুর থিয়েটারকে কিভাবে রিজেক্ট করা হয়েছে আমি দেখেছি। তারপরে আমি তখনও বাদলবাবু একটা প্রশংসার জায়গায় ছিল। আমি যখন আসলাম, তারপর থেকে হঠাৎ করে একটা ভয়ানক রিজেকশন শুরু হলো, আমাকে এবং বাদলবাবুকে জড়িয়ে, দুজনকে জড়িয়ে। দুজনেই খুব খারাপ, এরা বিদেশি দালাল, এরা সিআইএ চক্কর, এরা নাটকের নামে লোকের গায়ে থুতু চেটায়, ঘামের গন্ধ শোকায়, এরা থিয়েটারে কিছুই বোঝে না, ওগুলো সার্কাস হচ্ছে, এরকম। মানে যে কেউ নাই, বলছি স্টলওয়ার্ডস, থিয়েটারে যারা স্টলওয়ার্ডস মানুষ, তারা বলেছিলেন। আমি কারোর আজকে আর নাম বলছি না, যারা বলেছেন তারা জানেন কে কি বলেছেন।
লিখেছেন কাগজে, পত্রে, পত্র পত্রিকায়, নানান জায়গায় লিখে ভরিয়ে দিয়েছেন সব কথা একেবারে। এবং তখন মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাদের কোনো শো হতো না, শো আসতো না, সরকারি শো তো পেতামই না কোথাও। হয়তো আমরা নিজেরা অর্গানাইজ করেছি বা কেউ আমাদের ডেকেছে একটা শোয়ের জন্য, সেই শোতে লোক আসতো না। শো করতে গেছি কোথাও, সেখান থেকে ফেরত দেওয়া হয়েছে, না আপনাদের শো এখানে হবে না। সেই কারণটা কিন্তু থিয়েটারই ছিল না, কারণটা ছিল পলিটিক্যাল। কারণ বাদলবাবু বা আমি তখন যে কথা বলছি থিয়েটারে, সেই কথাগুলো আমাদের ঠিক ছিল সত্যি কথা বলবো, তা যার গায়ে লাগুক আমার কিছু করার নেই, সত্যি কথাটা বলতেই হবে আমাকে। সেটা বলতে যেয়ে যখন দেখলাম যে শাসক গোষ্ঠী সেটা ভালোভাবে নিচ্ছে না, শাসক গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলো এবং সেটা আমাদের সেসব সহ্য করতে হলো। তো তখন দর্শক নিচ্ছে না, এই নাটক দেখছে না রাজনৈতিকভাবে, এবং তাদের মাথায় না যে বসে গিয়েছিল যে এই নাটকটা নাটক না, সেটা এখনো আছে। এখনো কিছু লোকের মধ্যে ওটা বসে আছে, এটা আসলে নাটক না, নাটক হচ্ছে প্রসেসিংয়ের নাটক। মানে আমি কাজ করতে যেয়ে বুঝেছি আর কি। ইদানিং কালে অনেক ক্লিয়ার হয়ে বলতে পারো, অনেক পরিষ্কার হয়ে তারা এখন স্বীকৃতি দিচ্ছে, হ্যাঁ এটাও নাটক একটা, এটাও আমাদের বোঝা উচিত, এটাও করা উচিত, ইত্যাদি ইত্যাদি। এবং এখন বহু দল এই ধরনের নাটক করতে আগ্রহী হচ্ছে। তাহলে এটা ফোর্স করা হয়েছিল বলেই, পরপর করা হয়েছিল বলেই, তখন দর্শক যেভাবে চাইছেন তার চাহিদা অনুযায়ী না করে হয়েছে এটা। দর্শককে ভাবাতে বাধ্য করা হয়েছিল। আজকে এই নাটকে প্রচুর দর্শক, আমার নাটক হলে আইল ভরে যায় বিদেশে, মানে আমার রাজ্যের বাইরে গেলে। রাজ্যে এখন অতটা পপুলার এখনো বোধহয় আমি হইনি, কিন্তু রাজ্যেও এখন আমি যেখানে শো করি, যেখানে শো করার কথা বলি, সমস্ত সিট বুক হয়ে যায়, সিট থাকে না সাধারণত। তো এই জায়গাটা করা গেছে। আর রাজ্যের বাইরে তো বিভিন্ন হলে করতে, এখন রাস্তা থাকে না, সে হলে করলে আইল অব্দি ভর্তি হয়ে যায়। তো এই জায়গাটা একবার করা গেছে। ফলে মানুষের কাছে যদি দেওয়া যায় না, আসলে আমার মনে হয় মানুষ বুদ্ধিমান, মানুষের মাথার বুদ্ধি আছে। আমরা যারা নাটক করি বেশিরভাগ লোক ভাবি যে ওই বেটা দর্শক না কিছু বোঝে না, ওদের সব চামচে দিয়ে খাওয়াতে হবে, বলে বলে বোঝাতে হবে। এটা নয়। যদি দর্শকের প্রতি একটু শ্রদ্ধা রাখা যায়, তারা অনেক কিছু বোঝেন, অনেক জানেন। যেমন ধরো অ্যাবস্ট্রাকশন তুমি বলছিল তো, তুমি রাস্তাতে একটা পাথর কুড়িয়ে নিয়ে আসো কালো, তাকে ধুয়ে টুয়ে মুছে টুচে একটু লাল সিঁদুর দিয়ে একটা ফণি মনসা গাছের নিচে বসিয়ে দাও, সে মা মনসা। সেই পাথরটা তুলে ওই সিঁদুর সহ তুমি একটু বট গাছের তলায় বসিয়ে দাও, হয়ে গেল সিদ্ধ, তার জেন্ডার পাল্টে গেল ফটাস করে। কি অ্যাবস্ট্রাকশন! তুমি ওটা তুলে নিয়ে একটু সিঁদুর মুছে দিয়ে একটু চন্দনের ফোঁটা দিয়ে মায়ের নারায়ণ শিলার পাশে বসিয়ে দাও, হয়ে গেল নারায়ণ। তুলে চন্দন মুছে রাস্তায় ফেলে দাও, পাথর। আমাদের লোকে এই অ্যাবস্ট্রাকশন বোঝে, এতটাই বোঝে। তাদেরকে মানে নির্বোধ ভাবার কোনো রকম কারণ ঘটেনি। যারা ভাবে তারা আসলে নিজেরাই নির্বোধ। আমি দর্শকের উপরে ভরসা রাখি, তাদের বুদ্ধিমত্তার পরে ভরসা রাখি, এবং জানি তারা প্রথমে একটু শখ হলো, আস্তে আস্তে তারাই এটাকে অ্যাবজর্ব করে নেবেন এবং নতুন নতুন ভাবে বুদ্ধি দেবেন। আমরা এতক্ষণ যতটা কথা বলছি অল্টারনেটিভ থিয়েটারে, আমরা ফর্মের গতভাবে দেখতে পেয়েছি থিয়েটার একটা হচ্ছে, আমরা প্রসিনিয়াম কথা বলেছি, আমরা পথনাটকের কথা বলেছি। অল্টারনেটিভের মধ্যে স্পেসের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আর একটা জায়গাও চলছে, সেটা হচ্ছে ইন্টিমেট থিয়েটার, ইন্টিমেট স্পেস। ইন্টিমেট থিয়েটার এবং আপনার যে কাজের ক্ষেত্র অল্টারনেটিভ থিয়েটার, এর মধ্যে কিন্তু চরিত্রগত কত তফাৎ আছে। সবটাই অল্টারনেটিভ। আমার মনে হয় ইন্টিমেট থিয়েটার, স্ট্রিট থিয়েটার, থিয়েটার অন স্ট্রিট, এই সবকটাই কিন্তু ইন্টিমেট থিয়েটার। ইন্টিমেট থিয়েটারের মূল শর্তটা হচ্ছে যেখানে আমি ইন্টিমেটলি কথা বলতে পারি। প্রসিনেমে যেটা হয়, একদিকে দর্শক থাকে, একদিকে অভিনেতারা থাকে, দর্শক এত বেশি থাকে, অন্ধকারে থাকে, আমি তার রিয়াকশন খুঁজে পাই না, আমি জানি না তারা ওইভাবে পার্টিসিপেট করতেও পারে না, কতটা অনেকটা কম পারে পার্টিসিপেট করতে, সেখান থেকে একটু অস্বস্তি লাগে আমার। কিন্তু এই থিয়েটারে ইন্টিমেসিটা আরো বেশি হয়, কারণ এখানে দর্শক বেশি দূরে থাকে না, প্রায় গায়ের মধ্যে থাকে, আমার রিচের মধ্যে থাকে। ইভেন আমি দরকার হলে দর্শকের কাছে পৌঁছে যেতে পারি, তার মধ্যে ঢুকে বসতে পারি, তাকে ছুঁতে পারি, তাকে দেখতে পারি। ফলে তারা অনেক বেশি একটা হিউম্যান টাচের মধ্যে একটা ভীষণ ওয়ার্ম থাকে। যেমন কোনো একজন খুব অভিমান করে বসে আছে, খুব অভিমান তার মুখে বুঝতে পারছি, তখন তুমি যদি একটু একটু যা জড়িয়ে ধরো বা একটু মাথায় হাত ধরো, সে ব্যাঁ করে কিনতে পারলে, ওই হিউম্যান টাচটা হচ্ছে একটা ম্যাজিক্যাল কাজ করে আমাদের মধ্যে, তাই তো? এই ইন্টিমেট থিয়েটার সেই স্কোপটা থাকে, আমি হিউম্যান টাচে যেতে পারি,
দরকার মতো। আমি ওই তোমার ওই সোশ্যাল ডিস্টেন্সিং প্রিন্সিপাল মানি না সমস্ত, ওসব করলে থিয়েটার হবে না। আর যাই হোক, আমি থিয়েটার এগুলো করবো, ইচ্ছা করে করবো। আমার ওই থাকবে ছোঁয়াছুঁয়ি অন্যভাবে। এখন ডিরেক্টলি ছুঁতে পারছি না, অন্যভাবে ছোঁবো। এখন সেই চেষ্টা করবো যে তাহলে নতুন একটা ফরম্যাট কি করে বের করতে পারা যায়। সেটাই অল্টারনেটিভ। সেটাই অল্টারনেটিভ। তুমি ছুঁতে দিচ্ছ না, দেবে না, আমি তাহলে নতুন ভাবে কিছু ভাববো আর কি। কালাসর লাভে পাবে, সব ধরনের কিছু কিছু কাজ পাবে আর কি। Thank you. হ্যাঁ, তো এইসব এইগুলোরই ভাবে যে নতুন ভাবে আমি তাহলে কি করে তার সঙ্গে যাব। এই যে ইন্টিমেসি ক্রিয়েট করা, যেখানে দর্শক মনে করে যে আমি এই গোটা ব্যাপারটার অংশ, আমি বাইরে নই। এবং কখনো কখনো দেখা যায় সে ফিজিক্যালি ইনভলভ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু একটা, আমাদের দেশটা একটু অন্যরকম, তো আমাদের দেশটা আমরা কালচার অফ সাইলেন্সের মধ্যে আছি, থাকি। আমরা ভালোবাসি, বলতে বললে এই তুই বল করি, আমরা নিজে বলি না। খুব একান্ত বলতে হলে ওই তো ওটা বললো ওটাই আমার কথা বলে কেটে পড়ি। স্কুলে বসলে আমি লাস্ট বেঞ্চে বসি না। এটা আমার কালচার অফ সাইলেন্স। মানে আমি বলতে পারি না, বুঝতে পারি না তা না, সব পারি আমি, কিন্তু এটা আমার কালচার, আমার সংস্কৃতি এটা। বিদেশে সেটা উল্টো, সেখানে কেউ বলতে পারে, কিছু বলবেন 10টা হাত উঠে যাবে, সবাই আগে ভাগে বলবে, তাদের এটা কালচার, এটা আমার কালচার না। সেইখান থেকে আমার দর্শক হয়তো কিছু বলছে না, তার মানে এই না সে বলছে না, সে বলছে কিন্তু অনুভব করছে। এবং কখনো কখনো তুমি তার সঙ্গে কথা বলবে, সে বলবে, তাকে সেই জায়গাটা ভেঙে আনতে পারা যায় যে সে বলে, যে করে। ফলে আমাদের নাটকে, লিভিং থিয়েটারের নাটকে, আমেরিকা জুলিয়ান বেক, জুডিথ ম্যালিনার নাটকে, নাটক করতে করতে দর্শকরা ইনভলভ হয়ে যারা জামা কাপড় খুলে ফেলে, একে অপরকে আঁচড়ায় কামড়ায়, যে ব্যাপারটা হয় ভিয়েতনাম যুদ্ধের এগেনস্টে সেই নাটকটা হয়, তা পুলিশ এসে বাধা দেয়, বন্ধ করে দেয়, দিয়ে বলে এসব অসভ্য নাটক হচ্ছে। তো এর থেকে তো অসভ্য বর্বর কাজ আপনারা ভিয়েতনামে করছেন, তখন লজ্জা করেন আপনাদের। কিন্তু ওই যে ইনভলভমেন্ট দর্শকদের হয়, ওটা এখানে সম্ভব না, কারণ এটা কালচার অফ সাইলেন্স। কিন্তু এরা মনে মনে কিন্তু ওই খুন করে, মনে মনে মারে, মনে মনে সবগুলো করে। আর মনে মনে করে বলেই ভোটের বাক্সে তার রেজাল্টগুলো মাঝে মাঝে পাওয়া যায়। এই অনুভবের কথা বলছেন যখন মনে পড়লো, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমি নিজে করেওছি আর কি। এই যে ধরুন প্রসেনিয়াম থিয়েটার বা এই থিয়েটার ক্ষেত্রে ছাড়াই বলছি, দর্শক মেনে নিত কখন, ধরুন আমরা যাত্রায়, তখনকার দিনে যাত্রায় আমরা বলতাম ডে লাইট ঝুলতো, ওপর থেকে আলোগুলো ঝুলিয়ে দেওয়া হতো, এবং সেখানে আলো তখন ডিমার এইসব কিছু আসে টাসে জেনারেটর আলোতে, ডিমারের আলোতে কাজ করতো। এবং তখন সারা স্টেজ একটা বন্যার মতো আলোয় ভেসে যাচ্ছে চারদিক থেকে। তার মানে একটি চরিত্র যখন বলতে বলতে ঢোকে, কি ঘুটঘুটে অন্ধকার, কারোকে কিছু দেখা যাচ্ছে না, দর্শক কিন্তু হাসেনি, তাই তো, এবং সেটা সে মেনে নিত। আমি তো সেগুলো আমিও বলি, একই কথা বলি। আমাদের যে ঘরানার নাটক আর কি, যাত্রা, যেটা আমাদের আদি জায়গা, সেখানে কিন্তু দর্শকের এই অ্যাকসেপ্টেন্সটা পরিপূর্ণ মাত্রা ছিল, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের ইউরোপিয়ান এই চাপিয়ে দিলাম তার মাথায়। যখন আলো কমে এসে হালকা নীল আলো হতে হবে, ওপরে একটা চাঁদের আলো, চাঁদ ফুটে উঠবে, তখনই সে বুঝতে পারবে এটা রাত্রির কথা বলা হচ্ছে। কিন্তু কি গাধা দর্শক আমাদের, এসব খেলা বুঝতেই পারে না, তখন কিন্তু বুঝতে পারতো, তখন বুঝতে পারে। এবং তুমি এখন দেখো, এখনো বুঝতে পারবে, গ্রামে নিয়ে গেলে বুঝতে পারছে, কিন্তু সবাই গ্রামে শহরে দেখো তাও বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে। কিন্তু তুমি বলবে না না না, ওরা বুঝলো না, ওই চাঁদটা দেখানো উচিত ছিল আমাদের, তুমি বলবে, আমি বলবো না, দর্শক বলবে না একবারও। কারণ এটা একটা হিউম্যান সাইকোলজি, থিয়েটারটা আসলে মেক বিলিভ ওয়ার্ল্ড, এটা সিনেমা নয়, এ হুবহু দেখাতে হয় না আমাকে এখানে। সিনেমায় কল্পনা করতে হয়, সিনেমায় কল্পনা করতে হয় না, থিয়েটারে কল্পনা করতে হয় প্রচুর, পরিসরটা দিতে হবে, এক্সাজারেশন লাগে প্রচুর। আমার ডায়ালগ স্কিমিং এ, আমার হাত পা নাড়া, আমার জেস্চার, আমার ঘটনাক্রম সবটাতে অতিরঞ্জন লাগে, লার্জার দ্যান লাইফ লাগে। তুমি এখন কি করিতেছ, এই যে স্টাইলাইজেশন, এটা কিন্তু শুধুমাত্র সুর খেলানোর জন্য না, এটা একটা অন্য ধরনের টেক্সট বলার একটা চেষ্টা করা, অন্যভাবে কথা বলার চেষ্টা করা। যে ভাষায় তুমি সাধারণত কথা বলো সে ভাষায় কথা বলছি না, দিস ইজ থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমি হাত এমনি ওকে বলো, আমি বলি ওকে বলো, এই যে স্টাইলাইজেশন, এইটাই যাত্রা। আমরা এটা নিতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না স্টাইলাইজেশনটা। ডান্স কি, ডান্স তো একইভাবে হাত মুদ্রা করে সে একটা কথা বলে, এবার একটা মুদ্রা করে কথা বলে, যেরকম ভাবে রিয়েলিস্টিক ফর্মে বলে সেটা বলে না, কারণ এটা থিয়েটার, থিয়েটারের ভাষাটাই আলাদা, এটা সিনেমার ভাষা নয়, একই রকম ভাবে কথা বলতে হবে আমায়।
আমরা এসে গেছি প্রায় শেষ পর্যায়ে। আগামী শেষ পর্যায়ে দিনে আমি আরেকটা কথা জুড়ে দিই, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে যে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোই একটা লিখিত ফর্মে একটা বই লিখে ফেলেছি। বাহ, সেই বইটা এই মাসের 31 তারিখে উদ্বোধন হচ্ছে অমল আলোতে। উদ্বোধন করছেন দুজন আমার খুব প্রিয় মানুষ, একজন প্রত্যক্ষ ছাত্র, একজন অপ্রত্যক্ষ ছাত্র। প্রত্যক্ষ ছাত্র হচ্ছে আমাদের ডক্টর সঞ্জয় গাঙ্গুলি, আচ্ছা, ও আমার প্রত্যক্ষ ছাত্র। ও থাকবে উদ্বোধনে। আমি চেয়েছি আমার যারা সত্যি ভালো কাজ করেছে, আমার সঙ্গে কাজ করে যারা, তারা উদ্বোধন করুক। আর করছে দেবাশিস রায়, সে হচ্ছে আমার অপ্রত্যক্ষ ছাত্র। ও আমার কাজ দেখে দেখে বড় হয়েছে, ডিরেক্টলি কাজ না করলেও। আর একজনকে রিকোয়েস্ট করেছিলাম, তার একটা শো পড়ে গেছে আসানসোলে, সে এটাই পারলো না, কিন্তু সে তার ওখানে সেটা নিয়ে করবে। সেটা হচ্ছে কল্লোল ভট্টাচার্য, আচ্ছা, বর্ধমানে যিনি বর্ধমানে। হ্যাঁ, এটা সব আমার ছাত্র, আমার সব ছোটবেলা থেকে এরা কাজ করেছে, হাতে করে কাজ করেছে। তা এরাই উদ্বোধন করবে আগামী দিনে 30 তারিখে। আমি চাইবো যে সবাই যদি বইটা একটু কিনে পড়েন, তাহলে প্রকাশকে একটু লাভবান হয়। আর আমি যে নতুন কথা বলতে চাইছি, সেই কথাগুলো ওখানে লিপিবদ্ধ করা আছে, প্রায় সব কথাই বলা আছে। হ্যাঁ, আমরা তো আমাদের এই আলোচনা ছোট্ট পরিসরে সামান্য কিছু জানতে পারলাম, কিন্তু আরো বৃহত্তর পরিসরে আমাদের প্রবীর বাবুকে জানার জন্য প্রায়, এবং তার অল্টারনেটিভ থিয়েটারের কাজ জানার সম্বন্ধে জানতে গেলে এই বইটা পড়লে অনেকটাই বিস্তারিতভাবে জানা যাবে। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য বাক্সা ব্রাত্য নাট্যজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের ওয়েবিনার সিরিজের আজকের অতিথি ছিলেন মাননীয় প্রবীর গুহ মহাশয়। আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। বাক্সা প্রাপ্তজনকে ধন্যবাদ আমার বক্তব্য এইভাবে শোনার জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার দলের নামটা বাক্সা ব্রাত্য নাট্যজন। ও, বাক্সা প্রাপ্ত নাট্যজন, সরি। এতে কাজ করছি আমরা। আর সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন। নমস্কার।